প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। রয়েছেন খাজা মাইনুদ্দিন, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুটা করতে চাই ডক্টর জাহিদকে দিয়ে। জাতীয় ঐক্যমত কমিশন নিয়ে এখন আলোচনা চলছে, কারণ জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে সেটি এখনো শেষ হয়নি। আমরা জানি যে ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তারা তাদের পুরনো দাবিগুলি জানিয়ে এসেছে। আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া সনদের স্বাক্ষর না করার বিষয়টি কমিশনকে তারা আবার বলেছে। এনসিপি কমিশনের কাছে একটা নতুন দাবিও জানিয়েছে, সেটি হলো আগামী নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের সংস্কারগুলো অনুমোদিত হওয়ার পর সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান 2026 এবং বিভিন্ন সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের অধীনে নতুন করে শপথ নিতে হবে। এটা একটা নতুন একটা বিষয় নিয়ে আসছে এনসিপি। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন যে জুলাই সনদের স্বাক্ষরকারী দলগুলো দুই ভাগ হয়ে গেছে। একদল জুলাই সনদের স্বাক্ষর মুছে দেওয়ার সুযোগ খুঁজছে, আরেক দল জুলাই সনদের বাস্তবায়নকে ভেস্তে দেওয়ার সুযোগ খুঁজছে। এমতো অবস্থায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে কেবলমাত্র জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নই এই সংকট থেকে উত্তরণ ঘটতে পারে। আবার একই দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদের আইনি ভিত্তি দিতে বাধা দিচ্ছে। তিনি এই অভিযোগ করেছেন। ডক্টর জাহিদ, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জুলাই সনদের সমাধান হচ্ছে নাকি জটিলতা আরো বাড়ছে? অ্যাপারেন্টলি জটিলতা বাড়তে দেখছি আমরা। মানে একটা জিনিস একটু মনে রাখা দরকার হবে, যখন কোনো ইস্যুতে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান জানায়, এটা ধরেই নিতে হবে যে সেটা তাদের রাজনৈতিক ইস্যু। এই যে রাজনৈতিক ইস্যু বলছি, রাজনৈতিক ইস্যু বানাচ্ছেন বলছি, এর মানে কিন্তু আমি বলছি না তারা খারাপ কাজ করছেন। রাজনৈতিক দলের কাজ রাজনীতি করা এবং প্রত্যেকটা বিষয় যেটা তার কাজে লাগবে সেটাকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করা তার কর্তব্য। তার কাজটাই এরকম ভাবেই হয়। তো সংস্কার নিয়ে যা যা দেখছি, জুলাই সনদ নিয়ে যা যা দেখছি, এগুলো প্রত্যেকটার পেছনে সিরিয়াস রাজনীতি আছে। রাজনীতিটা কিরকম? যেমন খেয়াল করবেন, বিএনপি প্রথম যেটা চেয়েছিল যে ঐক্যমত্য কমিশন যেভাবে বলেছিল যে পরবর্তী সংসদ 2 বছরের মধ্যে প্রাথমিক যে প্রস্তাব ছিল এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে, এটা বিএনপি খুবই কর্ডিয়ালি মেনে নিয়েছিল। কিন্তু দেখুন, শেষ পর্যন্ত বিএনপিকেও ওই জায়গা থেকে সরে আসতে হয়েছে। বিএনপিও গণভোট অ্যাগ্রি করেছে। এখন গণভোটটা কবে হবে, কিভাবে হবে সেসব নিয়ে কথা আছে। নির্বাচনের দিন নাকি নভেম্বরে হবে। আবার গণভোট দেখুন, নির্বাচনের দিন হোক আর নভেম্বরে হোক, যে গণভোটের যে বিষয়, এটা তো পরবর্তী সংসদ এটা করবে কিনা প্রশ্ন করছেন। সো যে কোনো দিন হলেই আসলে অসুবিধা নাই। কিন্তু এর মধ্যেও দেখবেন আরেকটা রাজনীতি, একটা দল বলছে এটা নভেম্বরে হোক, আর একটা দল বলছে না এটা একসাথেই হতে হবে। একইভাবে এখন এনসিপি যেহেতু জুলাই সনদে আমরা দেখলাম গণভোটই নেই। হ্যাঁ, একদম। এখন ওইটা ওই যে আইনি ভিত্তি কিভাবে দেয়া হবে সেটা নিয়ে সেইটার অজুহাতেই এনসিপি যায়নি। এখন এনসিপির একটা রাজনীতি এখন তৈরি হয়েছে, যেহেতু তারা যায়নি, এখন খুব স্বাভাবিকভাবে যেটা হয়েছে, এনসিপির মানে দলটা সাইজ যত হোক, সমর্থক যত হোক, আমরা এখনো জানি না তাদের ভোট আসলে কত, একটা নির্বাচন না করলে বোঝা যাবে না। কিন্তু এখানে যেহেতু আমাদের অভ্যুত্থানের খুবই সামনের সারির মানুষজন আছেন, তারা সিগনেচার না করায় কিন্তু আমরা প্রত্যেককে এই জিনিসটা নিয়ে আমাদের খারাপ লেগেছে। যে ছবিটা, এটা একটা ঐতিহাসিক ছবি, ছবিটা আর তোলা হবে না। কিন্তু ওনারা সাইন করতে পারেন, ওনারা দেশের ক্ষমতায় যেতে পারেন ভবিষ্যতে কোনো একদিন, কিন্তু এই যে ছবি ডক্টর ইউনূসের সাথে সব রাজনৈতিক দলের থেকে গেল, এটা ফরএভার, এটার আর কোনো রকম কোনো রিকনসিলিয়েশন নাই। খুবই দুঃখজনক। এখন তারা এটা নিয়ে তাদের যে রাজনীতি আছে, তারা সেই রাজনীতিটাকে সামনে আনার চেষ্টা করছেন এবং তারা যদি কন্ডিশন ছাড়া সিগনেচার করে ফেলেন, তাদের এক ধরনের পরাজয় হবে। তখন প্রশ্ন আসবে, তো আপনি তো আগেই যেতে পারতেন, আপনি আগেই করতে পারলেন, করলেন না কেন? ফলে তারা তাদের জায়গা থেকে চাপটা জারি রাখার চেষ্টা করছেন। এখন মুখেও যতটুকু বলছেন, সব যেগুলো হতেও হবে নট নেসেসারিলি। আমরা কিন্তু বার্গেইনের সময় অনেক বেশি করে বলি। তো আমি ধারণা করি তাদের দু একটা দাবি আছে, মোটা দাগে এটা ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে যদি রাজি হয়। আসলে আমরা যেটা আলোচনা করছিলাম, আমরা লক্ষ্য করছি সবাই কোনো না কোনো ভাবে যার যার জায়গা থেকে সরে এসছে। জি, বিশেষ করে দুটো বিষয়। একটি হলো গণভোট হবে কি হবে না। বিএনপি গণভোট চায়নি, কিন্তু গণভোটের দাবি মেনে নিয়েছে। আবার জামাত ইসলাম পিআর নিয়ে অনেক ধরনের আন্দোলন করছে, কিন্তু আমরা জানি তারা পিআর ব্যাপারে তত বেশি এখন আর সক্রিয় হচ্ছে না।
পিআরের ব্যাপারে শুধু জামাত যেটা চায় সেটি হলো যে উচ্চ কক্ষে অন্তত হোক, আর এনসিপি তো দাবি জানিয়েছে যারা নিম্নকক্ষে চায় না উচ্চ কক্ষে হোক। এখানে জটিলতা দুটো জায়গায় আসলে থেমে গিয়েছে যেটা মনে হয়। একটি হলো এর আইনি ভিত্তি কি হবে, আর গণভোটটা কখন হবে। এই দুটোর সমাধান কি করা যেত না? যেত, কিন্তু ওই যে বললাম রাজনীতি আছে, খেয়াল করি আমরা। আমি গণভোটে আসি, মানে গণভোটটা নভেম্বরে জামাত চাইছে কেন? আমার অ্যানালিস্ট হিসেবে আমার অ্যানালিসিস হচ্ছে এরকম, এই যে আপনি লোয়ার হাউসের পিআর, জামাত তো লোয়ার হাউস সহ পিআর চাচ্ছে, এটা বহুদিন থেকে আসলে এটা এক ধরনের রিজলভ। জামাত বলছে জামাতের এটা কিন্তু পুরনো দাবি, কিন্তু জামাত তো এটা নিয়ে যত কঠোরভাবে মাঠে নেমেছে 3-3.5 মাস আগে, এর আগে কিন্তু তারা এতটা কঠোরভাবে নামেননি। এখন এটা দীর্ঘদিন মাঠে রাখা একটা সুবিধা জামাত পেয়েছিল, সেটা হচ্ছে জামাত কিন্তু আলোচনার ইস্যু ছিল। প্রায় 1.5-2 মাস কলাম লেখা, টিভি টক শো, আমি অন্যান্য বেসরকারি টিভি চ্যানেলে দেখলাম এটা নিয়ে এই টক শো হচ্ছে। ফলে জামাত খুবই প্রাসঙ্গিক ছিল, কিন্তু জামাত এটা নিয়ে একটু আমার ধারণা ওভার প্লে করেছেন। তাদের যেটা হলো যে আপনি বললেন যে শেষ পর্যন্ত পারলেন না, আপনি তো জেলা উপজেলায়ও কর্মসূচি দিয়েছেন, তাতে মনে হতে পারে যে জামাত নির্বাচনের আগে একটা পরাজয় তাদের হয়েছে। এই কারণে আমি ধারণা করি এখন গণভোটটাকে, মানে নভেম্বরে আর নির্বাচনের দিন গণভোটের ক্ষেত্রে লজিস্টিক্যাল কিছু এদিক সেদিক হতে পারে, এটার কিন্তু কার্যকারিতার দিক থেকে কোনো রকম কোনো ভিন্নতা নেই। কিন্তু এখন আমি মনে করি নভেম্বরে হবে না নির্বাচনের দিন হবে, এটা আসলে একদম পলিটিক্যাল জয় পরাজয়ের বিষয় হয়েছে। কারণ বিএনপি অলরেডি খানিকটা পরাজিত, যদি বলি যে সে তো গণভোটটা মানতে হয়েছে। সে চেয়েছিল যে এটা জাস্ট একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হবে, তারপর গিয়ে পরবর্তী পার্লামেন্ট এটা করবে, কিন্তু সে তাকে যেতে এটা মানতে হয়েছে। আমি ধারণা করি বিএনপি এই কারণে স্টিক করছে। এখন এটা আসলে এক ধরনের শক্তি পরীক্ষা, দুই পক্ষই বিজয় নিয়ে নির্বাচনে যেতে চায়। আমাদের এই অঞ্চলে বিশেষ করে বাংলাদেশে নির্বাচনের আগেই মাঠে একটা বিজয় চায় সবাই। কিন্তু সংকটটা কিন্তু রয়েছে, জুলাই সনদের সমাধান না হলে কিন্তু জটিলতা বাড়তে পারে বলে অনেকেই কিন্তু আশঙ্কা করছেন। আমি মনে করি উচিত হবে না। আমি যদি একটু খুব ক্রুড কথা বলি, খুবই ক্রুড কথা বলি, ধরুন এত আলোচনার পর সিদ্ধান্ত হলো যে জুলাই সনদ কোনো একটা দল মানব না, এই জুলাই সনদ গায়ের জোর সরকারও ইমপ্লিমেন্ট করবে না। মানে খুব ক্রুড জায়গা যদি বলে, আমরা বলছি যে সরকারকে আমরা সংস্কার করা চেয়েছি, আমরা আসলেই চেয়েছি, এবং মূল কাজ একটা ইন্টারিম সরকার আসলে এটাকে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্যে আবার নিয়ে যাওয়া, তার মূল কাজ এটা। নেপালে কি হলো? নেপালে এই আলাপ হলো, বলা হলো যে না আমরা নির্বাচন করে ক্ষমতা দিয়ে যাব, ওইটাই মূল কাজ। আমরা তো সংস্কারের আলাপ নাও করতে পারতাম, আমরা হাইপোথেটিক্যালি বলছি। আবার এটাও হতে পারে আমাদের সংস্কারের যাবতীয় আলোচনা ভেস্তে গেল, হতে পারতো। তাহলে কি করতাম আমরা? নির্বাচন হতো না, নির্বাচনে কি পার্টিসিপেট করতেন না? আমি মনে করি জুলাই সনদ নিয়ে যা ঘটছে এটা নিয়ে খুব মেজর সংকট হবে না। এটা প্রত্যেকে কিন্তু এই সংকট হতে পারে, হবে, চাপ দিচ্ছে প্রত্যেকে, তার কিছু পলিটিক্যাল হিসেব নিকেশ আছে। আমি কোনোভাবেই মনে করি না এটা কোনো মেজর সংকট হবে, কারণ বাংলাদেশে একটা আনস্টেবল অবস্থা যদি তৈরি হওয়ার পরিস্থিতি হয়, সেটার জন্য আপনার এখানেও বলে গেছে সবচেয়ে বেশি সাফার করবে পলিটিক্যাল পার্টি, এবং এটা দায় আবার কেউ নিতে প্রস্তুত হবে না, তার ভবিষ্যৎ রাজনীতি। কিন্তু জনগণ ঠিকই সব পলিটিক্যালকে দায়টা দিয়ে দিবে। হ্যাঁ, একদম। খাজা মাইনুদ্দিন, এনসিপির প্রতিনিধিরা ঐক্যমত্য কমিশনের কাছে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের কন্টেন্টটা দেখতে চেয়েছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এটা এখনো চূড়ান্ত হয়নি, কাজ চলছে। তখন এনসিপির দিক থেকে বলা হয় যে কমিশন যখন সরকারকে সুপারিশ দেবে তখন যেন এর একটি কপি এনসিপিকে দেওয়া হয়। মানে এখানে মূল ঘোষণার আগেই তারা এটা দেখতে চায়, কারণ তারা মনে করেছে যে জুলাই ঘোষণাপত্রে একটু ঝামেলা হয়েছে, তারা মনে করে না দেখে তারা কিছু করবে না। তবে এই বিষয়ে কমিশনের তাদের কোনো প্রতিশ্রুতি কিন্তু দেয়নি। এনসিপির বক্তব্যের জবাবে ঐকমত্য কমিশন বলেছে সবকিছু মাথায় রেখেই তারা খসড়া তৈরি করছে, কিন্তু খসড়ায় কি কি বিষয় থাকবে সেটা তারা আগেই প্রকাশ করতে চায় না। বিশেষজ্ঞদের সঙ্গে তাদের প্রতিনিয়ত বৈঠক হচ্ছে, যত দ্রুত সম্ভব বাস্তবায়ন আদেশের খসড়া প্রস্তুত হবে বলেও জানায় কমিশন। আমরা জানি না শেষ পর্যন্ত কি দাঁড়াবে। আপনার কি মনে হয়? এনসিপি ট্রেন্ডটা মিস করে ফেলেছে, সে যে ক্যালকুলেশন থেকে করুক না কেন। জুলাই সনদে স্বাক্ষর না করার কারণে আমাদের, আপনি এবং ডক্টর জাহিদ বলেছেন যে একটু অসুন্দর হয়েছে প্রক্রিয়াটি, এটা রিকনসিলিয়েশন আর কোনোদিন ঘটবে না, সেই বাস্তবতা হয়ে গেছে। সেই দিক থেকে এনসিপি কিন্তু এক্সক্লুডেড হয়ে গেছে অ্যাজ এ পার্টি ফ্রম দি জুলাই সনদ। তো এখন সে আবার পার্টি হিসেবে থাকতে চাচ্ছে, যে কারণে দাবি তুলছে। এখানে আমি একটু আপনার সাথে দ্বিমত পোষণ করছি। সেটি হলো যে জুলাই সনদ তাদের রাজনৈতিক কৌশল, এর হলো একটা। তারা কিন্তু জুলাই সনদের স্বাক্ষর না করার কারণে এনসিপি আলোচনা রয়েছে এবং জুলাই সনদ নিয়ে আলোচনা হচ্ছে, এবং সরকার থেকে চায় যে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করুক, এমনকি বিএনপিও চায় জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করুক। তারা প্রাসঙ্গিক আছে চূড়ান্ত পর্যায়ে।
আমার মনে হচ্ছে, আমি জানি না আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। না, অপ্রাসঙ্গিকর কথা আমি বলিনি, ট্রেনটা মিস করছে কোথায়, এখন ইলেকশন এমিনেন্ট, আপনি এই বার্গেনিং নিয়ে অনেক দূর আপনি আর যেতে পারবেন না, সুতরাং খুব দ্রুত একটা তার কম্প্রোমাইজ। একটা এনসিপির নেতাদের সঙ্গে আলোচনা আমার যেটা মনে হয়েছে, অনেকবার এদের সঙ্গে আমাদের ব্যক্তিগতভাবে কথাবার্তা হয়, তারা আসলে মনে করছে যে নির্বাচনটার চেয়েও জুলাই সনদটা গুরুত্বপূর্ণ সন্দেহ নেই, কিন্তু নির্বাচনে যখন আপনি যাচ্ছেন, জি, জি। রাজনীতিতে যখন যাচ্ছেন, আপনার ফোর্স হিসেবে এনসিপি অ্যাজ এ ফোর্স, পাবলিক সাপোর্ট, এটা ফর্মিডেবল হতে হবে। সেখানে এনসিপির কতটা শক্তি সামর্থ্য আছে সেটা প্রমাণিত নয়, সেটা আমরা পরিষ্কারভাবে জানি না। আমরা ধারণা করেছিলাম ডাকসু, জাকসু, চাকসু এই সমস্ত নির্বাচনে একটা মেজর ভয়েস থাকা কিন্তু এনসিপি, যেহেতু আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সেই জায়গাটাতে কিন্তু এনসিপি অনেক বেশি ম্রিয়মান বা কিছুটা ডিপ্লিটেড ফোর্স হিসেবে দেখা দিয়েছে। জাতীয় নির্বাচনে প্রতীক নিয়ে এনসিপির সমস্যা রয়ে গেছে, সুতরাং এনসিপি প্রাসঙ্গিকতা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু রাজনৈতিক ফোর্স হিসেবে নির্বাচনের কোন পর্যায়ে যাবে সেই জায়গাটায় তার শক্তিমত্তা খুব যে প্রমাণিত হয়েছে বা হতে পারে, সেই জায়গায় একটু ঝামেলা রয়ে গেছে। আর একটা জামাত প্রসঙ্গে আসছে পিয়ার, আমার কাছে পিয়ার প্রসঙ্গটাও মনে হয়েছে যে এটা ফলস ইস্যু, মানে জামাত একাধারে ক্যাম্পেইন চালিয়েছে অনেক মাস ধরেই, অন্য প্রচারণাও চালিয়েছে, নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে। এটা আমি ফলস বলাটা খুব রূঢ় হলো, আসলে এটা একটা ডামি ইস্যু বলতে পারেন। অন্য বার্গেনিংগুলো করে নিয়ে জামাত এখন মোটামুটি ডাকসু, জাকসু, চাকসু, রাকসুতে জেতার ফলে জামাত মনে করছে যে মোরালি তারা শক্তিশালী জায়গায় আছে। আর বিএনপির দিক থেকেও আমি এটা মানে একটু ডক্টর জাহিদের সাথে কিঞ্চিত আমি ডিফার করি যে পরাজয় না, আসলে যদি বিএনপি রেফারেন্ডামটা মেনে নেয়, পরাজয় না এই অর্থে যে বিএনপি একটা নির্বাচনের দিকে যাচ্ছে, পলিটিক্যাল ট্রানজিশন হচ্ছে বিএনপির টার্গেট, একটা ইলেকশন হবে এবং ধরে নেওয়া যায় যে বিএনপি সেই নির্বাচনে ভালো করবে। সুতরাং যদি কম্প্রোমাইজ করে একটা নির্বাচনের পথে যাওয়া যায়, সেটা বোধহয় বিএনপির নীতি নির্ধারকদের কাছে অধিক গুরুত্বপূর্ণ। জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ 31শে অক্টোবর পর্যন্ত রয়েছে, এর মধ্যে সমাধানটা হতে হবে, কিছু একটা হতে হবে। জি, এটা একটা বিষয়। ডক্টর জাহিদ, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আমরা দেখছি যে বিএনপি নিজেদের মধ্যে, আবার জামাত বিএনপির মধ্যে সংসদে ছড়িয়ে পড়েছে। এতে সাধারণ মানুষ কিন্তু আতঙ্কিত বোধ করছে। শনিবার এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে, এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন। এর মানে সবাই একটা আশঙ্কা করছে রাজনৈতিক দলগুলির কর্মকাণ্ডের কারণে। তিনি আরেকটা কথা বলেছেন যে প্রধান উপদেষ্টার অবস্থানের কারণে এখন পর্যন্ত তারা সংঘাতে ওইভাবে জড়াচ্ছে না। কি বলবেন? মানে মুখিয়ে আছে, আমি এটা একটু কন্টেস্ট করি, আমি দ্বিমত করি। মানে আমাদের সংঘাত হবে না তা বলছি না, এবং আমি সত্যিকার অর্থেই আশঙ্কা করি যে সংঘাতের সম্ভাবনা বাড়ছে। মানে আমরা যেটা চেয়েছিলাম শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর, যে আমরা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক হবে, বাকবিতণ্ডা হবে, এবং এই অঞ্চলে কিছুটা সংঘর্ষের সম্ভাবনাও থাকে। আমরা তো আসলে ঠিক গণতান্ত্রিক ডিসকোর্স কিভাবে এগিয়ে নিতে হয়, কিভাবে পরস্পরের সাথে তর্ক বিতর্ক করতে হয় অভ্যস্ত না, এবং তারপর আমাদের যে সহাবস্থান, মানে সবকিছু করব কিন্তু আমাদের একটা সহাবস্থান থাকবে, এই চর্চা তো আমাদের বহু বছর নাই। এবং শেখ হাসিনার এই 15 বছরে যেই জেনারেশনটা এখন পলিটিক্সে খুবই পাওয়ারফুল হয়ে উঠেছে, তারাও কিন্তু ওই অপারেশনের মধ্যে ছিলেন। মানে স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে থাকলে স্বৈরাচারের প্রবণতা আপনার মধ্যে ঢুকবেই, যতই আপনি তার সাথে ফাইট করছেন গণতন্ত্র কথা বলে, কিন্তু আপনি অগণতান্ত্রিক হয়ে উঠছেন। সো এটা হতে পারে, কিন্তু আমরা পরবর্তী পর্যায়ে এখন এসে দেখছি সত্যিকার অর্থে যতটুকু এক্সপেক্ট করেছি এই প্রবণতা তার চেয়ে বেশি। সুতরাং সংঘাতের ঝুঁকি আছে, কিন্তু আমি আবারও বলছি, আমি সত্যিই মনে করি না যে সবাই মুখিয়ে আছে। আমার একেবারেই মনে হয় না, কারণ দলগুলো যখনই কোনো ধরনের ক্ষেত্রে তাদের এক ধরনের বাড়াবাড়ি হয়ে যায়, আমি খেয়াল করবো যে টপ লিডারশিপ থেকে আবার সেটাকে রিকনসিলিয়েশনের চেষ্টা হয়। একটা উদাহরণ দিই আপনাকে, ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র দলের কেউ খুব শক্ত অভিযোগ করেছিল, কিন্তু আপনি জনাব তারেক রহমান যখন বিবিসি বাংলার সাথে ইন্টারভিউ দিলেন, তিনি কিন্তু তাদেরকে কংগ্রাচুলেট করেছেন, অনিয়ম নিয়ে খুব হালকা ধরনের অভিযোগ, মেজর কিছু না। তাহলে খেয়াল করুন এই রকম প্রবণতা আছে। বা জামায়াতে ইসলামী, আসলে তো মাঠে এখন মূল সংঘাত যদি তৈরি হয়, সংঘাত হলে ভেতরে আওয়ামী লীগ ঢুকে যাবে ঝামেলা বাড়ানোর জন্য, কিন্তু মূল সংঘাত হচ্ছে দুই পাওয়ারফুল, বিএনপি আর জামায়াতে ইসলামী। একই কথা আমরা জামায়াতে ইসলামীর ক্ষেত্রে বলবো, তাদেরও সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে আমরা কখনো কখনো মাঝারি বা নিচে থেকে যদি কোনো বাড়াবাড়ি কিছু হয়, তাদের জায়গা থেকে তারা চেষ্টা করছেন এটাকে অন্তত রিকনসাইল করার জন্য। আর মুদ্রা ব্যাপারটা কি, আমাদের প্রবণতা এরকম আছে, কিন্তু আমরা প্রত্যেকে আসলে বুঝতে পারছি বাংলাদেশের একটা গণতান্ত্রিক রূপান্তর যদি ঠিকঠাক মতো না হয়, যে একটু আগে যেটা বললাম, এটা সবার জন্য বিপজ্জনক হবে। এবং আমি মাহফুজুর রহমানের সাথে এই জায়গায় একমত যে
ডক্টর ইউনূস থাকা আমাদের জন্য আসলেই এই ক্ষেত্রে একটা বড় সুবিধা আছে, এবং এই কারণেই আমি মনে করি নির্বাচনের আগে আমরা খুব মেজর কনফ্লিক্টে যাব না। আর নির্বাচন যদি হয়ে যায় একবার, তারপর আমি মনে করি না আসলে আর সমস্যা দাঁড়াবে। তখন কারো ধারণা যে জি। যদি রাজনৈতিক দলগুলো এরকম সংঘাত সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে এই বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রফেসর ইউনূস বসতে পারে, এরকম একটা ধারণা অনেকের রয়েছে। আমার মনে হয় বসা উচিত হবে। মানে এই মুহূর্তে যে খেয়াল করবো, কিছুদিন আগে বিএনপি সরকারকে তত্ত্বাবধায়ক মোডে যাওয়ার কথা বলছেন। আমিও মনে করি এটাই এখন একেবারেই উচিত। এই সরকারের কোনো পলিসি ডিসিশনের দরকার নাই। এই সরকার তো আসলে অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে অনেক অদক্ষতার পরিচয় দিয়েছে। দেশের ডে টু ডে লাইফের, যেমন ধরুন ইভেন কেয়ারটেকার থাকলে আপনার আইন শৃঙ্খলা রক্ষা তো তার প্রধান কাজ, গুরুত্বপূর্ণ রুটিন কাজ। এইসবের দিকেও আসলে খুব ভালো মনোযোগ বা দক্ষতা দেখাতে পারিনি। বা কিছু কার্যকারণে ছিল, কিন্তু আমরা তো আসলে দিনের শেষে কার্যকারণ থাকলেও আপনাকে ফলাফল দেখবো স্বাভাবিকভাবেই, খুব স্বাভাবিকভাবেই। অ্যাটলিস্ট আমরা দেখতে চাই আপনি পদক্ষেপ নিচ্ছেন। আমরা পদক্ষেপ নিতে দেখি না সরকারকে। সো এখন সম্পূর্ণ ফোকাস থাকা উচিত হবে। কারণ এই যে কথাটা বললেন, আইন শৃঙ্খলার যে দুর্বলতা প্রাতিষ্ঠানিকভাবে তৈরি হয়েছে শেখ হাসিনার অপশাসনের কারণে, সেটাকে কমব্যাট করার জন্য বেস্ট অপশন হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে যদি চাপ কম পড়ে, প্রিভেন্টিভ মেডিসিনের মতো। সো এটা প্রিভেন্টিভ কিভাবে হবে? দলগুলো যদি পরস্পরের সাথে সংঘাতে কম জড়ায় বা না জড়ায়। সেজন্য ডক্টর ইউনূস যদি তাদের সাথে কয়েক দফা মানে রেগুলারলি বসতে থাকেন, যোগাযোগ করতে থাকেন, তাদেরকে নিয়ে তাদের মধ্যকার দ্বন্দ্ব সংঘাত কমানোর চেষ্টা করেন, এটা প্রিভেন্টিভ। মানে মাঠে গিয়ে আমি পুলিশ দিয়ে ঠেকানোর চাইতে আমি এটা হবেই না, এটার জন্য যদি করি, এটা খুবই ভালো পদক্ষেপ হবে। ওনার উচিত হবে এটা খুব বেশি করা। ওনার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল, উনি মানে বা সরকার কোনো বড় চাপে না পড়লে কাউকে ডাকে না। সামনের সময় এটা একেবারে একটা রুটিনের মতো করে ফেললে সবচেয়ে ভালো হয়। কারণ উনি যখন ডাকবেন, সব দলের সাথে যখন বসবেন, দেখা হবে, এই জিনিসগুলো কিন্তু আলাদা একটা ইমপ্যাক্ট হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন খাজা মাইনুদ্দিন, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, রয়েছেন ডক্টর জাহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক এবং কলামিস্ট। খাজা মাইনুদ্দিন, ডক্টর জাহিদ পরিষ্কারই বলেছেন যে আসলেই কিছুটা আতঙ্কের ব্যাপার ঘটেছে, এবং একটা সমাধানের ব্যাপারে আমরা কথা বলছিলাম। সেটি হলো যে প্রফেসর ইউনূস যদি উদ্যোগ নেন, তাহলে এর অনেকখানি প্রশমন করতে পারে। আরেকটা সমস্যা তৈরি হয়েছে আসলে রিয়েলি, সেটা হলো আমরা দেখছি যে সহিংসতাটা পরস্পরের মধ্যে এমনভাবে ছড়িয়ে পড়ছে যেটা আরো বাড়তে পারে। যেমন ধরুন, অনেকে ভোটারদেরকে হুমকি দেওয়ার চেষ্টা করছে, অমুককে ভোট দেওয়া যাবে না, কিন্তু একজন প্রার্থী এটা বলতে পারেন না, সেটা ছোট নির্বাচন হোক বড় নির্বাচন হোক। উনি বলেন যে আমাকে ভোট দিবেন, কিন্তু আপনাকে ভোট দিবেন না, এটা কোনো প্রচারণার অংশ হতে পারে না। এবং সেই প্রচারণার মধ্যে ভয় আছে, স্বাভাবিক কারণে সাধারণ মানুষ এক ধরনের আতঙ্ক বোধ করছে। আপনার কি মনে হয় যে এই প্রবণতা কি বাড়তেই থাকবে না কমবে? এই প্রবণতার বিষয়ে বলার আগে আমি একটা কথা বলি। রাজনৈতিক এখন যারা মাঠে দলগুলো আছে, তাদের একটা কথা আর একটু স্মরণ রাখলে খুব ভালো হতো, যে আওয়ামী লীগ বরং মুখিয়ে আছে, সন্ত্রাস করার জন্য দলগুলো নয়। আওয়ামী লীগ মুখিয়ে আছে কি করে সন্ত্রাস করানো যায়, কি করে উস্কানি দেওয়া যায়, এটা রাজনৈতিক দলগুলো খেয়াল রাখলে। আর বলি, ডক্টর জাহিদ কিন্তু একটা কথা বলেছিলেন যে এই যে যখন সহিংসতা তৈরি হবে, তখন দুই দলের মধ্যে কিন্তু আওয়ামী লীগ ঢুকে পড়তে পারবে। হ্যাঁ, এবং সেটা হবে খুব ভয়ঙ্কর। সেটা কিন্তু আমি একটু যোগ করে রাখি, শুধু আওয়ামী লীগ না, অনেকে পার্শ্ববর্তী দেশ বলে, আমি সরাসরি বলি, ভারত বসে আছে, কেওসটাকে আরো কত বাড়ানো যায়, তাদের নানান রকম এজেন্ট প্রভোকেটিয়ার্স আছে, তারা ঝামেলা যত বাড়ানো যায় সেই চেষ্টা তারা করবে সর্বস্ব দিয়ে। সুতরাং এই দুটো ফ্যাক্টর রাজনৈতিক দলগুলোর স্মরণে রাখা খুব ভালো মতো উচিত ছিল। আরেকটা হচ্ছে একটা মিসিং এরিয়া আছে আমাদের, সেটা হলো
ঐকমত্য কমিশন শুধুমাত্র একটা টেবিলের একটা টাউন হল না, টেবিলের আলোচনার মধ্যে ঐকমত্যটা সীমাবদ্ধ রেখেছে। এই জিনিসটা রাজনৈতিক দলের পর্যায়ে আরো একটু বিস্তৃত আলোচনা হওয়া উচিত ছিল। গণমানুষের সঙ্গে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে গিয়ে বিভাগীয় জেলা পর্যায়ে আলোচনাটা করা উচিত ছিল, মানুষের ভয়েসটা আরো রিফ্লেক্টেড হওয়া উচিত ছিল। এর বাইরে আরেকটা জিনিস আমি এমফাসাইজ করব, সেটা হলো রাজনৈতিক দলের মধ্যে পরস্পরের এই সরকারের আয়োজনের বাইরেও ডায়ালগ থাকা দরকার ছিল। আমি যেটা ভয় পাচ্ছি আগামী দিনগুলোতে, যেহেতু অনেক বছর পরে ইলেকশন হচ্ছে, রাজনৈতিক ক্যান্ডিডেট যারা থাকবেন তাদের স্টেক উইল বি ভেরি হাই। ধরেন যার বয়স 50 বছর ছিল সর্বশেষ 70 নির্বাচনে, যার বয়স 60 সে তো মোটামুটি শেষ, যার বয়স ইভেন 45 ছিল তার অবস্থা দেখেন। ফলে অনেকে মনে করবে যে এটা আমার শেষ সুযোগ। ফলে দলগুলোর মধ্যে, স্বতন্ত্র ক্যান্ডিডেটের মধ্যে বিদ্রোহ প্রবণতা বাড়ার সম্ভাবনা আছে, এবং এই প্রাপ্তি নিয়ে নিশ্চয়তা অনিশ্চয়তার মধ্যে অফকোর্স এই টেনশনের সম্ভাবনা থাকে। আর আমরা 17 বছরে যা শিখেছি, যে কালচার রাজনীতির মধ্যে এসছে, আমরা যত ভালো চিন্তাই করি না কেন, কালচার কিন্তু শেখ হাসিনার কালচার হচ্ছে আপনি অপোজিশনকে আমি গালি দেবো, এটা হচ্ছে কালচার। ফলে আপনি যত ডিবেট করার কথা বলেন, আই অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি উইথ ডক্টর জাহিদ, কিন্তু এই যে অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি তো হচ্ছে না। ওই জায়গায় মনে করে যে আমাকে বোধহয় কিল ঘুষি মেরে আমাকে প্রমাণ করতে হবে যে আমি আপনার বিরোধিতা করছি। যে আমরা যে ভদ্রভাবে আমরা আলোচনার টেবিলে বিরোধিতা করা যায়, আবার একসাথে চা খাওয়া যায় এবং জাতির কাজে আগিয়ে নেওয়া যায় দেশকে, সেই শিক্ষাটা আমাদের এখনো ঘটেনি। এটা যাই, অনেক সংকট আছে, সংশয় আছে, অস্বস্তি তো রয়েছে, কিন্তু এরপরও আলটিমেট রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনে নেমে পড়েছে। জি, স্বাভাবিক কারণেই জামাত সবার আগে প্রার্থী ঘোষণা করে তারা এগিয়ে গেছে। বিএনপি বসে ছিল কিছুটা, কিন্তু এখন আমরা দেখছি বিশেষ করে গত 1 মাসে তারা পূর্ণ দমে মাঠে নেমেছে, প্রার্থী বাছাই করছে। আমরা যে নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকে 2 শতাধিক আসনে মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত হবে বলে দল থেকে জানানো হয়েছে। এরপর আনুষ্ঠানিকভাবে তাদের নামও প্রকাশ করা হবে এবং কয়েকদিনের মধ্যে এই কাজটা শেষ হয়ে যেতে পারে, এরকম একটা আশা করা হচ্ছে। এখন বিষয় যেটা হলো যে বিএনপির, যেটা কাজী মাইনুদ্দিন বলছিলেন, বিএনপির আসলে প্রার্থী অনেক, প্রার্থীর এটাকে বিএনপির দোষ বা দলটির খারাপ দিক নয়, এটা না। কারণ প্রার্থী হওয়াটাই স্বাভাবিক 2 কারণে। একটি হলো দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি, আর এটা একটি বড় দল, সেখানে প্রার্থী বেশিই থাকবে। এবং অলরেডি বিএনপি নিজেও স্বীকার করেছে যে 300 আসনে মোটামুটি 150টি আসনে তাদের প্রার্থী বাছাইয়ের সমস্যা হচ্ছে না। এর মধ্যে আবার 50টাই তাদের, আরেকটা যোগ হয়েছে 50টা কেন্দ্রীয় নেতা, সেখানে বিদ্রোহী প্রার্থী থাকবে না বা অন্য কেউ ইলেকশন করতে চাইবে না, এটাই স্বাভাবিক। কিন্তু 100 প্রার্থীর মধ্যে অলরেডি তাদের ঝামেলা তৈরি হয়েছে। আরেকটা ঝামেলা তাদের মোকাবেলা করতে হচ্ছে, সেটি হলো তাদের শরিক দলদেরকে এই প্রার্থী দেওয়ার ব্যাপারে, সেখানে কিভাবে ম্যানেজ করবে। আমরা দেখছি যে এটাকে বিএনপির ইতিবাচক সমস্যা বলবো, নেতিবাচক সমস্যা বলবো, এটাও বলা মুশকিল, বাট একটা সমস্যা তৈরি হয়েছে। আপনার কি মনে হয় বিএনপি এই সমস্যাটাই বেরিয়ে আসতে পারবে, না সংকটটা থেকেই যাবে কোনো কোনো জায়গায়? সংকট অনেকটা থেকে যাবে। মানে ওই যে মূল ব্যাপারটা হচ্ছে বহু ক্যান্ডিডেট আছেন, ক্যান্ডিডেট জমা না, ভাইয়া যেটা বলছেন, যারা ভোট করতে চান, ধরুন যার বয়স 60, বাংলাদেশের পার্সপেক্টিভে 60 কোনো বেশি বয়স না পলিটিক্সে, তার বয়স এখন 77। যদি উনি ফিট থাকেন, এটাই হয়তো ওনার শেষ নির্বাচন বলে উনি মনে করবেন। তো ছাড় দেওয়ার প্রবণতা এবার খুবই কম হবে। ফলে বিদ্রোহী প্রার্থী থাকার সম্ভাবনা যথেষ্টই আছে আমি মনে করি। এখন বিএনপি তার জায়গা থেকে হয়তো চেষ্টা করছে, ইনফ্যাক্ট তাদের প্রার্থী ঘোষণার ক্ষেত্রে তারা সময় নিয়েছেন সম্ভবত এই কারণেই। তারা যারা বিদ্রোহী হতে পারেন তাদেরকে তারা ম্যানেজ করার চেষ্টা করেছেন, কিন্তু এই ঝুঁকি আসলেই আছে, এটা খুব মেজর কিছু করতে পারবে না। তবে একটা জিনিস করে তারা সাধারণত, যাকে এখানে নমিনেশন দিতে পারছে না তাকে অন্য কোথাও, অন্য কোনো ইলেকশনে, লোকাল গভর্নমেন্টের কোনো ইলেকশনে তারা করবেন বা সরকারের কোনো জায়গায় নেবেন, এইভাবে যতটা মনে হচ্ছে অতটা না, কিন্তু অনেক কিছুই ম্যানেজ করা যাবে, কিন্তু তারপরও কিছু থেকে যাবেন। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, পলিটিক্স কিন্তু খুবই টাফ গেম। যারা বিদ্রোহী হতে চান তাদেরকে বিদ্রোহী হওয়ার জন্য প্রলুব্ধ করতে পারে প্রতিদ্বন্দ্বী কোনো রাজনৈতিক দল, করে নির্বাচনে হয়। সুতরাং ওই ফ্যাক্টরটাও এখানে আছে এবং এর মধ্যে প্রচুর ডিল হতে পারে। সেই কারণে আমার মনে হয় না যে মানে বিদ্রোহী প্রার্থী ঠেকানো খুব সহজ হবে। আরেকটা কথা একটু মনে রাখা জরুরি, যখন একাধিক প্রার্থী মাঠে ছিলেন, এটা নিয়ে মানে দীর্ঘ সময় এটা চলায় প্রবলেম কোথায়? প্রত্যেকে তার মতো ক্যাম্পেইন করছে তা না, তারা একে অপরের বিরুদ্ধে ক্যাম্পেইন করেছেন, একই দলের মানুষ। মানে এই ঘটনাটা আমেরিকাতে
ওবামা আর হিলারির যখন প্রাইমারি চলছিল তখন কিন্তু এই আলাপ আমেরিকায় হয়েছে, যে ওবামার বিরুদ্ধে অ্যাড বানিয়েছেন হিলারি যে ওবামা কেন ভালো আমেরিকান প্রেসিডেন্ট হবে, অথচ উনি কিন্তু নিজের দলের মানুষ, প্রাইমারিতেই এটা হয়েছে। সেই শত্রুতার প্রবণতা যে তৈরি হচ্ছে নিজেদের মধ্যে, সেটা একটা বড় ফ্যাক্টর তৈরি হতে পারে। তারা বিদ্রোহী হতে পারেন, অথবা বিদ্রোহী যদি নাও হন, ভেতরে ভেতরে তারা তাকে পরাজিত করার চেষ্টা করতে পারে। সো এই ঝুঁকিগুলো তো আছে। আর একটা ঝুঁকি রয়েছে, সেটি হলো যে এই ঝুঁকি কিন্তু সবচেয়ে বেশি ফিল করছে সম্ভবত শরিক দলগুলো। জি, তারা মনে করছে যে এখানে প্রার্থী তো দেওয়া হলো আমাকে বটে, কিন্তু সেখানে তো বিদ্রোহী প্রার্থী থেকে যাবে। এবং একটা মানে রাজনীতিতে কতগুলো অদ্ভুত জিনিস আছে, সেটা হলো কি এই নির্বাচনটা একটা মানে গ্রস পারসেপশনের কথা বলছি, যে বিএনপি অনেক ক্ষেত্রে অনেক জায়গায় মোটামুটি সহজে জিতবে, আসলে তাকে জামাত চ্যালেঞ্জ করতে পারে বেশি না। এখন কেউ একজন একটা জায়গায় যদি একবার জিতে যায়, এটা কিন্তু ভবিষ্যতের নমিনেশনের জন্য তার একটা স্ট্রং গ্রাউন্ড তৈরি করে নিঃসন্দেহে। সুতরাং বিএনপির কেউ জিতুক অথবা শরিক দলের কেউ জিতুক, যদি জিতে যায় তার এখানকার অধিকার প্রতিষ্ঠিত হয় একরকম। এবং এবার নির্বাচন যেটা তুলনামূলকভাবে সহজ হতে পারে, সব জায়গায় না, বেশ কিছু জায়গায়। তো সুতরাং এই প্রবণতা থাকবে। মানে কেউ একজন যদি চিন্তা করে যে আমি 18 সালে যে নির্বাচন হয়েছিল, ঐক্যফ্রন্টকে ছেড়ে দেওয়া কিছু সিটে, আমি ব্যক্তিগতভাবে জানি যে ওখানে বিএনপির একটা সিটের কথা বলতে পারে, ওখানে বিএনপির পটেনশিয়াল যিনি ক্যান্ডিডেট ছিলেন, আমি দেখলাম যে তিনি খুবই ক্ষুব্ধ যে এটা তো হলো না। এবং এখানে যেহেতু 18 সালের নির্বাচনে ঝুঁকি কম ছিল, কারণ ওই নির্বাচনে কি হবে আমরা আগে বুঝতে পারছিলাম, কিন্তু এবার যদি হয় সেই ঝুঁকি আছে এবং খুবই সম্ভাবনা আছে। তো এইগুলো ফাইট করা খুবই খুবই চ্যালেঞ্জিং হবে বিএনপির জন্য। খাজা মাইনুদ্দিন, আমরা জোটের শরিক দলগুলো নিয়ে আলাপ করছিলাম যে তারাও একটা ঝুঁকির মধ্যে রয়েছে প্রার্থী বাছাইয়ের জন্য। আবার নতুন ঝুঁকি তৈরি হয়েছে, সেটি হলো যে এখন থেকে সংশোধিত যে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপি অনুযায়ী এখন থেকে জোটের প্রার্থীদের নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে, জোটের প্রধান দলের প্রতীক ব্যবহার করা যাবে না। আসন ভাগাভাগির আলোচনা যখন মাত্র শুরু হয়েছে, তখন জোটের প্রতীক ব্যবহারের নিয়মের বদলের কারণে নতুন সংকটে পড়েছে বিশেষ করে বিএনপি। এর ফলে উদ্বেগে পড়েছে বিএনপির সঙ্গে জোটবদ্ধ দলগুলো। বিএনপি জোট নেতাদের মতে এর ফলে ছোট দলগুলো নির্বাচনে জয়ের সম্ভাবনা অনেক কমে যাবে। বিএনপি স্থায়ী কমিটির এক সদস্য বলছেন যে জোট প্রার্থীদের মাঠের অবস্থান আগে থেকেই দুর্বল, বিএনপি চেষ্টা করছে তাদের জয়ের সম্ভাবনা বাড়ানোর কৌশল বের করতে, কিন্তু নতুন নিয়মে পরিস্থিতি আরো জটিল হয়ে গেছে। এর ফলে বিএনপির সঙ্গে সহযোগী দলগুলোর দূরত্ব ও টানাপোড়েন আরো বাড়তে পারে। জোটবদ্ধ হলেও দলীয় প্রতীকেই ভোট এই সংশোধনী বদলাতে রোববার ইসিতে অলরেডি চিঠি দিয়েছে বিএনপি। খাজা মাইনুদ্দিন, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটা তো বিএনপি যেহেতু অনেকগুলো দলকে শরিক দল হিসেবে এবং অনেক ছোট ছোট দলের প্রার্থীকে বিএনপি বিজয়ী দেখতে চায়, অন্তত রাজনৈতিক ঘোষণা সেরকমই, সেক্ষেত্রে একটা জটিলতা তৈরি করবে। আমি নাম না বলে দু একজন ক্যান্ডিডেটের ধারণা দিই। ওনারা জানেন যে ওনারা ওই কনস্টিটিউয়েন্সিতে তৃতীয় হবেন যদি একা ইলেকশন করেন, আর বিএনপির ধানের শীষ নিয়ে যদি ইলেকশন করেন তাহলে হয়তো পাশ করে যাবেন। কিন্তু ধানের শীষ যদি না থাকে তো বিএনপির যারা যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক তো ওই দিকে সরে যাওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। এই ক্ষেত্রে জামাতের সাথে একটা পার্থক্য টেনে দেখায়। জামাত যেহেতু অনেক বেশি ক্যাডার ভিত্তিক দল, জামাতের যদি কোনো আসনে 40,000 ভোট থাকে এবং সিদ্ধান্ত হয় অন্য কোনো দলকে ভোট দিতে হবে, হয়তো 40,000 ধরেই সেই প্রার্থী পেয়ে যাবেন। সেটা বিএনপির ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ বিএনপি ক্যাডার ভিত্তিক দল নয়। বিএনপির জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মার্কাটা। ইভেন মার্কা যদি থাকেও সেই ক্ষেত্রেও যেহেতু বিদ্রোহ প্রবণতা বেশি হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রেও কিন্তু ক্যান্ডিডেটরা ভয় পাচ্ছেন যে বিএনপি থেকে যে বিদ্রোহী ক্যান্ডিডেট দাঁড়াবে স্বতন্ত্র হিসেবে, তার অনেক ক্ষেত্রে পাশ করার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। ফলে এটা বিএনপির শরিকদের জন্য ডেফিনেটলি অনিশ্চিত, নির্বাচনে তাদের জেতাটা অনিশ্চিত করে দেবে। এর ফলে আমি একটা অন্য কনসিকুয়েন্স দেখতে পাচ্ছি। ফলে এবার আমার ধারণা যদি এই প্রবণতাই থাকে, তাহলে স্বতন্ত্র ক্যান্ডিডেট বেশি পাশ করার সম্ভাবনা তৈরি হবে। যখন ধরেন একটা কনস্টিটিউয়েন্সিতে সংখ্যা বেড়ে যাবে, বিশেষ করে রুরাল যে কনস্টিটিউয়েন্সিগুলো, সেখানে আপনার অধীনে যদি 5টা ইউনিয়ন থাকে, ওনার অধীনে যদি 3টা থাকে, আমার অধীনে 2টা থাকে, এলাকার কথা বলছি, সেক্ষেত্রে আপনি কিন্তু স্বতন্ত্র হয়ে আপনার পাশ করার সম্ভাবনা একটু হলে বেড়ে যায়। প্রার্থী বেশি হলে এটা হয়, প্রার্থী বেশি। এবং এবার ওইসব সিটে অল্প ব্যবধানে জেতার সম্ভাবনা। আরেকটা রাজনৈতিক বিষয়, আরেকটা কথা বলেছেন আমি একটু যোগ করি, মানে স্বতন্ত্র শুধু না, এই
ফাইটের ক্ষেত্রে জামাতের সিট বেড়ে যাওয়ার জি, সম্ভাবনা আমি আছে সেটাই আপনি বলতে যেটা বলছিলেন, চাচ্ছিলাম। কারণ হচ্ছে হ্যাঁ। স্বতন্ত্র মূলত জামাত তো স্বতন্ত্র করবে না, তাদের সেই স্ট্রাকচার জি, আছে, জি, জি। ডিসিপ্লিন আছে। স্বতন্ত্র হবে মূলত বিএনপি। রাইট। ওই যে বলছিলাম যে অন্য কোনো পার্টি স্বতন্ত্রতে এনকারেজ করতে পারে, কারণ সেই ক্ষেত্রে বিএনপির ভোট ব্যাংক ভাগাভাগি হতে পারে। আরেকটা স্বতন্ত্র হতে পারে আওয়ামী জাতীয় পার্টি হ্যাঁ, বলা হয় হ্যাঁ, কিছু সে- স্বতন্ত্র সেটাও কিছু তাদের স্পেসিফিক আলাদা কিছু বিষয়। হ্যাঁ, তাদের ওই ভোট ব্যাংক তাদের কিছু এলাকায় এবং যদি জানা হয়, আছে সেই কোথায় ক্ষেত্রে, সেগুলো। হ্যাঁ, জি। এটা একটা বড় পয়েন্ট যেটা আপনি বলছিলেন, সেটা হলো যে আসলেই যেটা করে আর কি জেতার জন্য, সেটা হলো যে এমনকি বিদ্রোহী প্রার্থী দাঁড় করানোর জন্য শুধু দাঁড় করাবে না, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে হলে সহযোগিতা সেটাও করতে করবে। সেটা তো লাভজনক প্রজেক্ট। লাভজনক প্রজেক্ট। জি, ডাক্তার জাহিদ, আপনি তো নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ছিলেন, আপনারা তো এই সুপারিশ করেছিলেন, কেন করেছিলেন, এর পেছনে আপনাদের যুক্তি কি ছিল? আপনারা যে করেছিলেন তার কথাটা কিন্তু বলেছেন নির্বাচন কমিশনার আব্দুল রহমান এল মাসুদ। উনি বলেছেন যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন সহ বিভিন্ন বিষয় বিবেচনা নিয়েই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এটিও সরকারও গ্রহণ করেছে, তাই এখন আর আমরা ভিন্ন চিন্তা করছি না। আমার প্রশ্ন হলো, আপনারা এই সুপারিশটা করেছিলেন, কিন্তু কেন করেছিলেন? মানে ওই যে নিজের মার্কায় ভোট করা। হ্যাঁ, জি, মানে ব্যাপারটা হচ্ছে কি, মানে এটা নিয়ে মানে ডিবেট দীর্ঘদিন থেকে ছিল। জি, জি। কেউ একজন জোট করছে, হুম। মানে জোট করলে স্বাভাবিক নিয়ম হওয়ার কথা কি, সেখানে যিনি প্রার্থী হবেন সেইখানে তার জোটের আর কেউ প্রার্থী দেবেন না। জি। কিন্তু আমরা একটা প্রবণতা আগে থেকে দেখেছি, ভাই যেটা বললেন, আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছে, আমরা হুম। রাশেদ খান মেনন, হাসানুল হক জি, জি। ইউনুসদের মতো, তারা তো পরিচিত মানুষ, হুম। কিন্তু তারাও নৌকায় নির্বাচন করতেন। হুম। কারণ মানুষের মাথায় আসলে ওইটা খুবই মানে একেবারে রেকর্ডেড হয়ে যায়, সেজন্য জি, তারা জি। ওই মার্কা হিসেবে চিন্তা করে। তো এখানে আমাদের চিন্তা যেটা ছিল, আমাদের কমিশনের মধ্যে এটা নিয়ে ডিবেট হয়েছে, কিন্তু আসলে মূল চিন্তার জায়গা যেটা ছিল, দলগুলো তো নিজে আলাদা দল, জি, তার জি, একটা জি। স্বকীয়তা হুম, থাকা হুম, দরকার আছে। নিঃসন্দেহে। সেখানে তার ভোট ব্যাংক, যেমন যেখানে তার মার্কা থাকবে সেখানে তার ধানের শীষ থাকছে না, হ্যাঁ, যেহেতু জোট। হুম। সুতরাং ধানের শীষের পক্ষ থেকে বলা হবে যে এখানে যাতে নির্বাচন ওইভাবে হয়। আর একটা বিষয় তো এবার- রয়েছে, সেটা হলো যে একটা দলের নিজস্ব আদর্শ থাকে, নিশ্চয়ই। গঠন থাকে, প্রতীক থাকে। এটা তো জনগণের কাছে যাওয়া দরকার যে আমি এই। না, যাওয়া দরকার, এটা হয়তো তারা ভাবছেন না, কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের জায়গা থেকে মনে হয়েছে নির্বাচন কমিশন যে দলটাকে নিবন্ধন দিচ্ছে, একটা সিম্বল দিচ্ছে, সে তার সিম্বলে কেন যাবে না? এখানে তো ব্যাপারটা আরেকটা এরকম। ঘটনা ঘটে, সেটা হলো আমরা যে ভোটের হিসাব নিকাশ করি না, যে কোন দলের কত ভোট, জি। প্রতীক নিয়ে ইলেকশন করলে কিন্তু যার যার প্রতীক নিয়ে ইলেকশন করলে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হয়, হোক না জুটে, তবু একটা আমরা একটা ধারণা নিতে পারি। এটা ঠিক না, কারণ হলো হুম। যেমন ধরুন আগেও এটা হয়েছে, যখন আপনি মানে জোটের মার্কা নিয়েও করেন, আপনি যেমন ধরুন তথাকথিত নির্বাচন 2018, 2014, এগুলোতেও দেখবেন যারা অন্যান্য দল, যারা নৌকা নিয়েও নির্বাচন জি, জি। করেছে, তাদের কিন্তু আলাদা ভোট হিসেবে রেজাল্ট দেওয়া হয়। হুম। ওটা কিন্তু নৌকা করুক বা ধানের শীষ করুক, অন্য দল যদি হয় সেই ভোট কিন্তু ধানের শীষে ধরা হবে না। না, সেই যে কয়টা জায়গায় ধানের শীষ নিয়ে অন্য প্রার্থী ভোট করবেন, হুম। অন্য দলের প্রার্থী ভোট করবেন, এটা কিন্তু তার দলের ভোট হিসেবে কাউন্টেড হবে। ইনফ্যাক্ট আগেও তাই হয়েছে। সুতরাং এটা এইরকম না, এটা তার হিসেবে আরেকটা সিম্বলটা ব্যাপার আছে, নিচ্ছে। এই প্রতীক নিয়েও কিন্তু এক ধরনের ব্যবসাটা কিরকম, আমি বড় দল, আমার প্রতীকের বিরাট মূল্য, ছোট দল তোমরা আসো, টোপ ফেলা, প্রতীকের টোপ ফেলা। তখন কিন্তু আর ওই ছোট দলের কোনো, এটা কিন্তু একটা ব্ল্যাকমেলিং, মানে সব দলই করার একটা সুযোগ তৈরি হয়। আমি আবার বরং এটাও উল্টো মানে উল্টো দিকও আছে, সেটা হচ্ছে বড় দল যদি এটা নাও করে, বড় দল কিন্তু দিনের শেষে তার সমর্থন ঠিকই দিচ্ছে। হ্যাঁ, ছোট দলগুলো, বেশি আগ্রহী। আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমি এরকম আমি ছোট দল বলতে মানে সংখ্যার দিকের কথা বলছি, সমর্থনের কথা বলছি। এরকম গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে আমার কথা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি মানে বড় দল বিএনপি যতটুকু কনসার্ন এটা নিয়ে, ছোট দল তার চেয়ে বেশি কনসার্ন। না, তারা কনসার্ন না, আসলে তারা ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে, হ্যাঁ, এটা আরো হয়তো ইউফেমিস্টিকলি না, আমি বলা আলাপ যায়। করে দেখেছি, হ্যাঁ, তারা পড়েছে। ভেঙে পড়েছে। যে কি হবে, কি এরকম হবে, শব্দ ব্যবহার কিরকম করেছে। হবে, একদম একদম। তো সুতরাং আমি আগ্রহ আসলে দুই পক্ষেরই ইকুয়ালি আছে, বরং ছোট দলের দিক থেকে বেশি আছে, মানে ব্ল্যাকমেইলিং এর প্রয়োজন নেই, তারা বসে আছেন যে তারা ওভাবে নির্বাচন। আমি ঢাকার একজন প্রার্থীর কথা জানি, সে মোটামুটি এক স্তব্ধ, যারা আমি নিশ্চিত জানি যে বিএনপির জোট থেকে উনি নমিনেশন পাবেন, কিন্তু উনি যখন শুনে যে প্রতীক পাবেন না, তখন একদম স্তব্ধ। আমি শুনেছিলাম, ইনফ্যাক্ট এটা একটা ডিবেটেড ইস্যু, কারণ জি। হলো যখন একটা জোট হয় তাদের একটা কমন সিম্বল ইউজ করার পক্ষেও যুক্তি থাকে, যে প্রত্যেকে যেহেতু জোট করছে, নির্বাচনী জোট, এটা কোনো সমঝোতা না, জোট করছেন তারা, তার মানে তারা এই জোটের একটা কম্বাইন্ড একটা ইশতেহার থাকবে, তারা পুরো প্রোগ্রামগুলো একসাথে অ্যাগ্রি করছে, সুতরাং তাদের এক ধরনের সিরিয়াস সিমিলারিটি তৈরি হচ্ছে, সেজন্য এই ডিবেটটা ছিল। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমাদের কমিশনেও ডিবেট হয়েছে বা বাইরেও প্রচুর ডিবেট আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা যদিও আগের জায়গায় ফেরতও যায়, আমি এটাকে খুব মেজর প্রবলেম বলে মনে করি না, এবং আমার ধারণা
যেহেতু নিয়ে যথেষ্ট ডিসকন্টেন্ট আছে, জি, এবং জি। এটা যেহেতু আমাদের আগে প্রবণতা ছিল, এবং এটা এমন কোনো প্রবণতা না যেটা থাকুক না। মারাত্মক ক্ষতি হয়ে যাবে, না, তা না, তো না। না। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট কাজা মাইনুদ্দিন, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর জাহিদুর রহমান। কাজা মাইনুদ্দিন, ভোটের রাজনীতি থাকলে রাজনৈতিক দলগুলো বদলে যায় যদি ভোটের ব্যাপারটা থাকে। আমরাও দেখছি যে আসলে রাজনৈতিক দলগুলো কিছু বদলাচ্ছে যতই ভোট কাছে আসছে। বিএনপি তাদের প্রার্থী নির্ধারণে ক্লিন ইমেজের ব্যক্তিদের প্রাধান্য দেওয়া শুরু করেছে। আমরা এমনও শুনেছি বা জেনেছি যে যার প্রার্থীতা মোটামুটি নিশ্চিত ছিল উনি এখন নেই, নতুন কাউকে সন্ধান করা হচ্ছে। যখন ভোটের মুখোমুখি ভোটারদের মুখোমুখি হয় তখন রাজনৈতিক দলগুলো জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে থাকে, এটা একটা ইতিবাচক দিক। আমরা এমনও দেখলাম যে এই যে ধর্মীয় এবং তারা কিছু ওয়াদা দেওয়া শুরু করে যেটা জনগণ চায় বলে তারা মনে করে। যেন আমরা দেখলাম যে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে দেশের প্রাথমিক বিদ্যালয়ের জন্য ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করবে বলে ঘোষণা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবং উনি যে বক্তব্য রেখেছেন সেটি হলো যে যদি আমাদের সরকার পরিচালনা বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দেন, জনগণ দায়িত্ব দেয়, তবে আমরা বাংলাদেশের শতকরা 90% মুসলমানের দেশে ধর্ম ও নৈতিকতা শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে পদ সৃজন করে সেখানে নিয়োগের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এর মানে সবাই পরিবর্তন হয়ে যাচ্ছে এবং সামনে আরো হবে। গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আপনি পেশাদার সংগঠনগুলোর নির্বাচন দেখেছেন, জি। ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার এবং সাংবাদিকদের নির্বাচন যারা করে, এবং নির্বাচন যখন আসে দেখবেন সবার ভদ্রচিত আচরণ, কি আন্তরিক, পোশাক আশাকও চেঞ্জ হয়। এটা কিন্তু ভালো দিকও আছে যে অ্যাটলিস্ট ভান করে হলেও, অভিনয় করে হলেও আমরা একটু ভদ্র আচরণ দেখি। খারাপ কি, সমাজে অভিনয় করতে পারলে তো মন্দ না। এই অভিনয়টা রাজনীতিতে স্থায়ী হওয়া দরকার ছিল। শেখ হাসিনার ক্রেডিট যে এই টেন্ডেন্সিটা স্থায়ী হতে দেন নাই, যে সর্বনাশ তিনি করেছেন। ফলে তথাকথিত জনপ্রতিনিধি যারা গত 3-4টে নির্বাচনে নির্বাচিত হয়েছে তাদের তো জনগণের কাছে কৈফিয়ত দেওয়ার কোনো ব্যাপার ছিল না। ফলে তাদের ভদ্র হওয়ার কোনো দরকার ছিল না, তাদের প্রমিজেস মানুষের কাছে রাখার কোনো দরকার ছিল না, যা খুশি তাই করে গেছে। ফলে এবারে যেটা হয়েছে যে এই যে একটা হচ্ছে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে সেই আশা আমরা করছি। প্লাস আমরা 24-এর বিপ্লবের একটা পরিবর্তনের মধ্য দিয়ে এসেছি, নতুন জেনারেশন ভোটার হয়েছে। আমরা বলছিলাম ক্লিন ইমেজের প্রার্থী করছে। আচ্ছা, পরিবর্তন, ভালো পরিবর্তনের কারণে এই যে সামগ্রিক যে পরিবর্তন আসছে, আপনি অস্বীকার করতে পারবেন না যে 24-এর পরে মানুষের প্রত্যাশার যে পরিবর্তন এসছে সেটার সাথে ম্যাচ করার জন্য আমার ধারণা রাজনীতিকরা হয়তো আগে এভাবে হয়তো চিন্তাও করেননি যে পরিস্থিতিটা মানে এতটা নাজুক হবে, যে এটা হয়তো মানে যেটাকে বাংলা ভাষায় বলে দুধ ভাত, খুব ইজি কম্পিটিশন হওয়ার কথা ছিল। কিন্তু সেটা তো দেখা যাচ্ছে যে দলগুলোর যে সিরিয়াসনেস, তাতে মনে হচ্ছে যে এটা একটা পরিশীলিত রূপের দিকে যেতে পারে। এবং এটা আমি খুব ওয়েলকাম করি যে মানুষের চিন্তা, মানুষের প্রত্যাশা, মানুষের স্বপ্ন, মানুষের চাওয়া, এটাকে রাজনীতিকরা গুরুত্ব দিয়ে যে পরিবর্তনগুলো আনছে, এটাই তো হওয়া উচিত। মানে বরং কম্পিটিশন হওয়া উচিত ছিল কে কোন দল কত ভালো প্রোগ্রাম নিয়ে আসে, কত ভালো প্রমিজেস নিয়ে আসে। এখন দু একটা ভালো প্রমিজেস দেখলে আমরা প্রশংসা করি, কারণ আমরা গত 1.5 দশকে এই জিনিসটা ছিল না। ডক্টর জাহিদ, আসলেই কিছু পরিবর্তন হচ্ছে নিশ্চয়ই। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি বিএনপির কথাই বলবো। আপনি অনুষ্ঠান শুরুর আগে কথা বলছিলেন যে অনেকেই যে উল্টাপাল্টা বক্তৃতা করতে তারা কিন্তু থেমে গেছে, কেউ বলছে না। এবং জামাতের 2-1 কিন্তু বলার চেষ্টা করছিল, তারাও কিন্তু থেমে গেছে। এখন মাঠ পর্যায়ে রয়েছে কিন্তু সিনিয়র নেতা পর্যায়ে রয়েছে না, এবং তারা টোটাল বিষয়টাকে পজিটিভ। আপনি একটা কথা বলছিলেন, এটা আমি আসলে গুরুত্ব দিই সবসময়। এর আগে আপনি অনেকবার বলেছিলেন যে ইলেকশন না হলে বিপদে পড়বে রাজনৈতিক দলগুলো। আমার মনে হয় তারা কোনো না কোনোভাবে সেটা ভাবার চেষ্টা করছে। আমরা দেখলাম যে খুব বিপরীতমুখী প্রোগ্রামও তারা যাচ্ছে। যেমন
শনিবার ছিল নয়া দিগন্তের একটা প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা দেখলাম রাজনীতিবিদ, আমলা, প্রভাবশালী ব্যক্তিত্ব সবাই সেখানে উপস্থিত হয়েছিলেন। এই অনুষ্ঠানটি অতিথির উপস্থিতি দেখে যে কারণে মনে হয়েছে সম্ভবত জামাত একটু শক্তিশালী হয়েছে অনেকে ভাবছেন। মানে এত উপস্থিতি আমি কিন্তু অতীতে আর কখনোই এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা বার্ষিকী আমি দেখিনি। এবং সেখানে বিএনপির নেতৃবৃন্দ সবাই প্রায় ছিলেন, যারা নীতি নির্ধারক পর্যায়ে, এবং তারা যে বক্তব্য রেখেছেন সে বক্তব্য একেবারে আলাদা রকমের। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে মিথ্যা মামলায় জামাত ইসলামী নেতা মোহাম্মদ কামরুজ্জামান, মীর কাসেম আলী, নিজামী এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন আমাদের ভরসার জায়গা নয়া দিগন্ত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন ফেসিবাদের সময় এই পত্রিকাটি গণতন্ত্র আলু জ্বালিয়ে রেখেছে। আসলে এই প্রতিষ্ঠানটিতে গিয়ে এই ধরনের বক্তব্য এই মুহূর্তে কেউ আশা করেনি, কিন্তু সেটি হয়েছে। এখন উনাদের বক্তব্য দেখে আমাদের যেটা, আমরা অনেক সময় খুব নেতিবাচক কথাবার্তা বলছি, যে সংশয় প্রকাশ করছি। আমার কেন জানি মনে হয় শেষ পর্যন্ত আপনার কথাটা তাদের মাথায় মধ্যে রয়েছে, আপনি যে কথাটা বারবার বলেন যে বিপদ কিন্তু তাদের হবে, নিশ্চয়ই তারা বিপদ থেকে বেরিয়ে আসার চেষ্টাটা করবে শেষ পর্যন্ত। আপনার কি মনে হয়? আমিও মনে করি, আমি খুবই কনফিডেন্ট এই ব্যাপারে। কনফিডেন্ট মানে হচ্ছে আমরা রেটরিক দেখে অনেক সময় ভয় পাই। মানে আমরা তো ওই বারবার একই কথা যে 15 বছর সাথে আরো 2 বছর 11 মানে 17 বছর আমরা আসলে সেই অর্থে মানে ডেমোক্রেটিক অবস্থা দেখিনি। এর মধ্যে 8 সালের নির্বাচনটাকে যদি মোটামুটি ধরিও, কিন্তু সেটা একটা ইঞ্জিনিয়ারিং আছে। তারপরও ওই সরকারটাই 11 সালে তো তত্ত্বাবধায়কের প্রভিশন বাতিল করে দিল, তখন থেকে সে স্বৈরাচারী হয়ে উঠে গেছে। তো এই জন্য বলছি যে আমরা আসলে গণতান্ত্রিক দলগুলো কিভাবে অপারেট করে, কিভাবে তাকে পড়তে হয়, তার কোন বক্তব্যকে কতটুকু নিতে হয়, কোন সময়ে বলছেন, কিভাবে বলছেন, কতটুকু গুরুত্ব দিয়ে নেব, এগুলো। যেমন আপনি নিজে বলে ফেলছেন এই কথা, আপনারও মনে হয়েছে, আমারও মনে হয়েছে, জামাত আসলে লোয়ার হাউসে পিআর চায় না, অথচ সে তো কঠোর। সে এটার জন্য বিভাগীয়, জেলা, উপজেলা সব জায়গায় কর্মসূচি দিয়েছে। তারা এটা নিয়ে তাদের অনেক নেতৃবৃন্দের সাথে আমি সিরিয়াস ডিবেট করেছি, কেন এটা ভালো না, তারা কেন ভালো। শুনতে তো মনে হয় তারা এটার জন্য মন প্রাণ সব ঢেলে দিয়েছেন, কিন্তু আপনি নিজে বলছেন যে আপনিও নিশ্চিত এটা না, এটা উচ্চ কক্ষের জন্য বলছেন। তার মানে হচ্ছে এটা বোঝা যায়। এই জন্য বলছি আমরা পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে রেটরিকের একটা সিরিয়াস ফাইট আছে, কিন্তু এই যে এই জায়গাগুলোতে আপনি যখন যাবেন, দেখবেন তাদের অ্যাটিটিউড যখন দেখবেন, তখন বুঝবেন যে তাদের বার্গেইন আছে। এবং রাজনীতিতে বার্গেইন করা, চাপ দিয়ে প্রতিপক্ষের কাছ থেকে কিছু বেনিফিট নেওয়ার চেষ্টা, এগুলো ডেমোক্রেটিক প্রসেস। এটা একটা মজার ঘটনা ঘটেছে। আমরা দেখলাম যে জামাতের একজন কেন্দ্রীয় পর্যায়ের নেতাকে কেক খেয়ে দিচ্ছেন মির্জা ফখরুল। পরবর্তী সময় সোশ্যাল মিডিয়াতে অনেকে, যারা একটু নির্মোহভাবে বলে, তারা জামাত এবং বিএনপির 2 কর্মীদের উদ্দেশ্যে বললেন যে এখন দেখো, একদম তোমরা মাঠে যে মারামারি করে এরা তো ঠিকই রয়েছে। এবং এই বার্তা যত সামনে আসতে থাকবে, কারণ ওই কথাটাও বললাম আমরা আপনার এখানে আগেও বলেছি, এটা ইতিহাসে প্রথম নির্বাচন হচ্ছে, মানে জেনুইন নির্বাচনের কথা বলছি, যেখানে সবচেয়ে দুর্বল আইন শৃঙ্খলা বাহিনীর অধীনে হচ্ছে। সেই ক্ষেত্রে দলগুলো যদি যথেষ্ট ভালো কোঅপারেট না করে নির্বাচন, হোয়াট এভার ইট ইজ, ধরুন বিএনপি যদি জিতে ক্ষমতায় যাওয়ার পরিস্থিতি যাবে, জামাত এবার যথেষ্ট শক্তিশালী হয়ে দ্বিতীয় প্রধান দল যদি হতে হয়, এটাও ভন্ডুল হওয়া জামাতের ভবিষ্যৎ পলিটিক্যাল ইয়ের জন্য ভালো হবে না, কারোর জন্যই না। সো এটা এই বাস্তবতা প্রত্যেকে বুঝবে। সমস্যাটা একটা, সেটা হচ্ছে একটা রেড লাইন আছে, যে আমরা প্রত্যেকে মনে করি কখনো কখনো বিপদ কেন হয়, আমরা মনে করছি আমি এমন করব, আমি আমার রেটরিক এমন ভাবে নেব যে রেড লাইনটা ক্রস করবে না, কিন্তু মাঝে মাঝে এটার প্রবণতা আছে। তবে আমার কাছে আসার জায়গা যেটা বলবো, টপ লিডারশিপ, সেটা জামায়াতে ইসলামের বলেন, বিএনপির বলেন, একেবারে টপ লিডারশিপ অত্যন্ত ম্যাচিউরিটির মানে প্রমাণ দিয়েছেন তারা। সেই কারণে আমি বিশ্বাস করি যে ভবিষ্যতের সময়টা মোটামুটি নির্বিঘ্ন হবে। কিছু প্রবলেম থাকবেই, এটা আমরা বহু বছর পর একটা ডেমোক্রেটিক ইলেকশনের মধ্য দিয়ে যাচ্ছি। আর এই যে আলাপটা হচ্ছিল, ভাইয়া বলছিলেন, এই যে অভিনয় করা, মানুষকে মূল্যায়ন করা, এগুলো চর্চার মাধ্যমে, এগুলো চর্চা হতে থাকলে মানুষকে মূল্যায়ন করা হবে। আমার আচরণ এটা ভালো হচ্ছে না, আমার সন্ত্রাসী অ্যাটিটিউড মানুষ নিচ্ছে না, রাদার মানুষকে সেবা করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, এটার মাধ্যমেই আদতে আমি মানুষের কাছে পৌঁছতে পারবো, এই মেসেজ। যেমন আমি একটা উদাহরণ দিই, ডাকসুতে যখন ছাত্র শিবির জিতলো, এই আলাপ খুব আসলো যে তারা স্টুডেন্টদের সাথে বহুদিন থেকে, এমনকি আওয়ামী লীগের সময় ভিন্ন নামে তারা তাদের প্রয়োজনে পাশে থেকেছে, তাদের ওয়েলফেয়ার করার চেষ্টা করছে। ডাকসুর পরে দেখবেন ছাত্রদল মাঠে একই ধরনের কাজ তারা করার চেষ্টা করছে। তো আমরা তো এটাই চেয়েছিলাম। তারপরে ইয়েতে তো খুব বড় ঘটনা ঘটেছে, বিশেষ করে রাকসুতে
যারা পরাজিত হ্যাঁ, হয়েছে, তারা তো পার্টি হ্যাঁ, করেছে, এবং এটাকে তারা accept- পার্টি করেছে হারু পার্টি নামে, হ্যাঁ, এবং তারা হ্যাঁ, সেখানে যে হ্যাঁ। কথাবার্তা বলেছে সেখানে চমৎকার, হ্যাঁ, হ্যাঁ। যে আমরা দেখবো সবসময় খেয়াল রাখবো যে তারা যে নির্বাচন ইশতেহার দিয়েছে সেটা ঠিক মতো এটা পালন করে একদম কিনা। একদম এটা চাই। এবং এই যে এই প্রবণতা হতে হলে এটা তারা পরস্পরের মধ্যে যদি এই হুম। কম্পিটিশন করতে থাকে, লাভ তো আমাদের। Right. আমরা সাধারণ মানুষ এভাবেই ভালো থাকি। মানে ডেমোক্রেটিক প্রসেসটা সম্পর্কে ওই যে অমর্ত্য সেনের বিখ্যাত তত্ত্ব, যে আপনার ইচ্ছা যদি নাও থাকে, হুম, হুম, হুম। মানে উনি ওই দুর্ভিক্ষের ব্যাপারে বলছিলেন যে একটা গণতান্ত্রিক দেশ এবং মোটামুটি প্রেস ফ্রিডম থাকলে সেই দেশ যত গরিব হোক সেখানে দুর্ভিক্ষ হয় না। হবে না। Right, right. কারণ কি, উনি একদম প্লেইনলি বলছেন যে এটা হলো, এটা খবর আসলো, আপনার ইচ্ছা না হলে আপনি ওখানে ইন্টারভিন করবেন, কারণ আপনাকে পরের নির্বাচনটায় জিততে যেতে হবে। এটা অ্যাজ ইজি অ্যাজ দিস। তো সুতরাং আপনার সদিচ্ছার দরকার। ডেমোক্রেটিক প্রসেসটা এভাবেই আসলে মানুষকে আমাদের সামনে রাখে, আপনার ইচ্ছা হোক না হোক। আমি আপনার এখানে উদাহরণ দিয়েছি ইন্ডিয়ার ইলেকশনের সময়, আবার একটু কোট করি। মানে বিজেপির হিন্দুত্ববাদ আমরা প্রচুর বলি। গত নির্বাচনে তাদের অনেক ডিজাস্টার হয়েছে, তারপর তারা যে জিতে এসছে, অনেকগুলো সিটে তারা জিতেছে এই কারণে দেখা গেছে যে ওখানে 80 কোটির বেশি মানুষ, 82 কোটি মানুষকে প্রতি মাসে মাথা পিছু 5 কেজি চাল হুম, হুম, হুম। বা গম দেয়া হয়। এই যে দেখেন, সে কিন্তু ওয়েলফেয়ার তাকে করতে হচ্ছে, তার জন্য হেলথ পলিসি সে দিয়েছে 5 লাখ টাকা পর্যন্ত, সেটা আগের নির্বাচন, সেটা এখনো হুম। বলবৎ আছে। সো আপনি চান বা না চান, আপনাকে জনগণের জন্য কাজ করতে হবে। সো আমরা চাই এই নির্বাচনটুকু অন্তত, এই জন্য আমরা আপনার সাথে আমরা একমত হয়েছি, অনেক সংস্কার এটা সেটা কোনোটা না হয় যদি আমরা নির্বাচনটা একটা রেগুলার বেসিসে ঠিকঠাক মতো করে যেতে পারি, এবং এই সংস্কার হবে তখন হতে বাধ্য, এমনিতেই। সংস্কার হতে বাধ্য। বাধ্য। Right. ডক্টর জাহিদুর রহমান এবং খাজা মাইনুদ্দিন, আপনারা কিছু আশাবাদী কথা শোনালেন, এবং আমরা আশাবাদী হতে চাই সবাই মূলত। কারণ আমরা এই অনুষ্ঠানে বারবার একটা কথা বলছিলাম যে ভোটের অধিকার যদি হয় তাহলে অনেক সমস্যারই সমাধান হয়। আমরা আশা করি ফেব্রুয়ারিতে মানুষ ভোটের অধিকার পাবে, এবং যত সংকট আছে এই ভোটের অধিকারকে কেন্দ্র করে সংকটের সমাধান হবে। আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।